নমস্কার, আপনাদের সকলকে স্বাগত মুখোমুখি অনুষ্ঠানে। আর মুখোমুখি অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা যার কাছে এসে পৌঁছেছি তার সম্পর্কে বলবার আগে একটু বলতে হবে অবশ্যই যে এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে ছবিটা, সেই ছবিটা বেশ খানিকটা পরিবর্তিত ছবি। কারণ আমরা যেরকমটা দেখতে পাই প্রত্যেকবার নির্বাচনের আগে একটা পরিবর্তিত ছবি আমাদের চোখের সামনে আসে, এবং সেই পরিবর্তিত ছবিটাতে যেরকমটা দেখতে পাই সেটা হচ্ছে পরিবর্তনের ঢেউ। কিন্তু সেই পরিবর্তনের ঢেউ তো সকলের কাছে এসে পৌঁছয় না, যার কাছে এসে পৌঁছয়নি এবং যারা পরিবর্তনের পক্ষে নন, যারা বলেন তারা মেহনতি মানুষের পক্ষে, সেই রকম এক রাজনৈতিক নেতৃত্বের কাছে, রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এসে উপস্থিত হয়েছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন তন্ময় ভট্টাচার্য, যার পরিচয় আলাদা করে করানোর কিছু নেই। তন্ময়দা, স্বাগত। ধন্যবাদ। প্রাক্তন বিধায়ক এবং একসময় এবং এই এখনও দলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আপনাকে বারবার টেলিভিশনে দেখা যায়, বারবার দেখা যায় জনসভায় বক্তৃতা করছেন, বারবার দেখা যায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। কিন্তু সত্যি সত্যিই কি এই মুহূর্তের যে পরিস্থিতি তাতে মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে বাম যে ভাবনা, সেই ভাবনাটা নিয়ে? অবশ্যই যাচ্ছে। 2019 সালে 2021 সালে আমরা নিজেরাই বুঝতে পারছিলাম যে আমরা মানুষের কাছে যাচ্ছি, কিন্তু মানুষ যেন কেমন আমাদের সম্পর্কে উদাসীন। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় আমি আমাদের পার্টির নেতৃত্বকে সেটা জানিয়েওছিলাম। কিন্তু 2021 উত্তরকালে, বিশেষ করে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগ দিয়ে চিত্রটা বদলে যায়। ব্যাপকভাবে মানুষ তারা আমাদের আহ্বানে সাড়া দেন এবং আমাদের সাথে মানুষের যে কথোপকথন, আমি বিশ্বাস করি রাজনীতিতে ওয়ান ওয়ে ট্রাফিক লাভজনক না। মঞ্চ সাজানো থাকলেও আমি বক্তৃতা দিলাম, চলে এলাম, 500 মানুষ থাকলেন, 1000 মানুষ থাকলেন, 5 বার হাততালি দিলেন, 10 বার হাততালি দিলেন, আমি খুব খুশি হয়ে ফিরে এলাম, এতে লাভ নেই। লাভ হচ্ছে মানুষের সঙ্গে আই টু আই কন্ট্যাক্টে কথা বলা। কারণ এই মোবাইল আবিষ্কৃত হয়ে যাওয়ার পরে বা এমনি সাধারণভাবে মানুষের মুখ অনেক সময় মিথ্যে কথা বলে, কিন্তু মানুষের চোখ মিথ্যে কথা বলতে পারে না। আই টু আই কন্ট্যাক্টে আমরা যখন মানুষের সাথে কথা বলছি তখন আমরা ফিল করছি যে কোথাও মানুষ আমার কথাকে রিজেক্ট করছেন, কোথাও মানুষ আমার কথাকে শেয়ার করছেন, কোথাও মানুষের চোখে এমন ভাব ফুটে উঠছে যেন তিনি আমার কথাটা নিয়ে ভাবছেন, কোথাও এমন ভাবও ফুটে উঠছে যে আমি যাই বলি না কেন তার উদাসীনতা আছে। কিন্তু সবটা মিলে যে প্রায় সামগ্রিক উদাসীনতায় আমরা ছিলাম 2021 সালে, সেটার বদল হয়েছে এবং সেই বদলটা বামপন্থার পক্ষে ইতিবাচক অভিমুখেই হয়েছে, এ প্রশ্নে কোনো সংশয় নেই। যার জন্য 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আপনি যদি খেয়াল করেন দেখবেন নির্বাচন তো লুটপাট হয়েছে, গণনা লুটপাট হয়েছে, আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু তা সত্ত্বেও যদি গোটা পশ্চিমবাংলার 100টা বুথ আপনি বাঁচতে পারেন যে কোনো জেলা থেকে, যে বুথগুলোতে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং যে বুথগুলোতে গণনা সুষ্ঠু হয়েছে, তাহলে সেই 100টা বুথ থেকে আসলে আপনি পিপলস পালস পেয়ে যাবেন। এবং এই পিপলস পালসটা বলছে যে তৃণমূলের ভোট শতাংশ 30-এর বেশি না গ্রাম বাংলায়, বিজেপির ভোট শতাংশ সেটা ওই 25 থেকে 29-এর ভেতর, আমাদের ভোট শতাংশ 27 থেকে 28-এর ভেতর, কাছাকাছি। নিশ্চিতভাবে তৃণমূল সামান্য হলেও এগিয়ে, কিন্তু যে দূরত্ব ছিল তৃণমূলের সঙ্গে, যেটা 2016-তে কেটে গেছিল, 2016-তে তো সব মিলিয়ে তৃণমূলের সঙ্গে
বাম কংগ্রেসের ভোটের ফারাক ছিল 3%। 30 লক্ষ ভোটের ব্যবধান ছিল গোটা রাজ্যে। বুথ পিছু 20টা ভোট ওপাশ থেকে এপাশে এলে আমরা হতাম 211, ওরা হয়ে যেত 77। এটাই 2011। এখান থেকে মানুষ ব্যাক করে চলে গেলেন 2019-এ, 2021-এ। আমার কেন যেন মনে হচ্ছে যে আবার সেই 2016-র জায়গায় মানুষ ফিরছেন, যেখানে মানুষ এটা উপলব্ধি করছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো ফারাক নেই, যেখানে মানুষ এটা উপলব্ধি করছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া আছে। এখন প্রায় মানুষ বুঝছেন প্রকাশ্য সেটিং আছে, এবং মানুষ একই সঙ্গে এটাও বুঝছেন যে তৃণমূলকে হারাতে পারলে বামেরাই পারবে। এই রিয়েলাইজেশনটা মানুষের ভিতর প্রতিষ্ঠিত হচ্ছে। সেটা কি খুব অল্প সময়ের মধ্যেই বলতে গেল? না না না, অল্প সময়ের মধ্যে কেন? আপনি 2021-এর পরে শান্তিপুর বিধানসভার উপনির্বাচন দেখুন, আমরা 3য় থেকে 2য় উঠে এলাম। আপনি বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন দেখুন, আমরা 3য় থেকে 2য় উঠে এলাম। যতই তৃণমূলে যোগ দিক, সাগরদিঘি থেকে তো তৃণমূল হারলো, বিজয়ী এমএলএ তিনি যোগ দিলেন বাদ দিন। আপনি পঞ্চায়েত নির্বাচন দেখুন, পৌরসভা নির্বাচন দেখুন, ওই যে বলছি গোটা নির্বাচনটাকে দেখবেন না, আপনাকে 100টা বুথ বাঁচতে হবে। যে বুথগুলোয় ভোট শান্তিপূর্ণ হয়েছে, যে বুথগুলোর গণনা শান্তিপূর্ণ হয়েছে, আপনি তার রেজাল্ট দেখুন। দেখলে পরে হচ্ছে আপনি জনমতের একটা প্রতিফলন পাবেন, এবং এই প্রতিফলনটা সেটা বামপন্থীদের প্রতি আস্থার পরিচয় দিচ্ছে। আমাদের নিজেদের যেখানে আত্মসমালোচনা করার, সেটা হচ্ছে মানুষ বামপন্থীদের কাছে আসতে চাইছে। বামপন্থী হিসেবে আমরা কি মানুষের কাছে পৌঁছতে পারছি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার নিজের ধারণা সর্বত্র আমরা এটা পারছি না। মানুষ যতটা আমাদের সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন, রাজনৈতিক দল হিসাবে আমাদের তার 2 গুণ 3 গুণ আগ্রহ প্রকাশ করে মানুষের কাছে পৌঁছানো উচিত। এইটা সর্বত্র পারছি এমন দাবি আমি করছি না। এখনও এটা আমাদের প্রধানতম দুর্বলতার জায়গা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের গোটা রাজ্যের সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তির কর্মীদের কাছে আহ্বান জানাবো, এখনও যতটুকু সময় আছে এইটা অনুভব করুন যে মানুষ চাইছেন আমাদের। এটা অনুভব করে নিজের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করুন, মানুষের কাছে পৌঁছুন। একদম যে ফর্মে পারেন, যে পদ্ধতিতে পারেন। সকলকেই একদম পার্টির বেঁধে দেওয়া পদ্ধতিতে পৌঁছতে হবে তার তো কোনো মানে নেই। অজস্র বামপন্থী মানুষ আছেন যারা নিজেরা চায়ের দোকানে বসে বামপন্থীদের পক্ষে আলোচনা করেন। অজস্র মানুষ আছেন যারা বাসে ট্রামে ট্রেনে নিজেদের মতো করে বামপন্থীদের পক্ষে আলোচনা করেন। সেরকমটাই দেখতাম। আজ থেকে 30 বছর আগের কথা বলছি তোমরা। হ্যাঁ, আমি তাই বলছি যে কোনো একটা জায়গায় হতে পারে পার্টি দুর্বল আছে, কিন্তু পার্টি দুর্বল মানে মানুষ দুর্বল না। যে মানুষ আমাদেরকে ঘিরে আছেন সেই মানুষ তো আমাদের শক্তি। এখন কি এই আলোচনাগুলো করতে কোথাও ভীত বা সন্ত্রস্ত হন বাম কর্মীরা? না না, তৃণমূল ভীত সন্ত্রস্ত। আপনি এমন একটা জায়গা দেখাতে পারবেন গত 6 মাসে যেখানে তৃণমূলের কর্মীরা চায়ের দোকানে, বাসে, ট্রামে, ট্রেনে, বাজারে, হাটে তৃণমূলের প্রশংসা করেছেন। তৃণমূলের পার্টি অফিসে ছাড়া আর কোথাও তৃণমূলের প্রশংসা আপনি শুনেছেন গত 6 মাসে? 6 মাস কেন, পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর থেকে আপনি শুনেছেন। আপনি যদি খুব সচেতনভাবে ভাবেন, আপনার সাংবাদিক বন্ধু মহলে আলোচনা করেন, তাহলে দেখবেন কেউ শোনেনি। কারণ তৃণমূলের প্রত্যেকটা কর্মী এখন জানে যে তৃণমূলের প্রশংসা করা মানে পিপিলের কাছ থেকে রিজেক্টেড হওয়া। এই জনগর্জন সভা হচ্ছে একটা বিশাল। আরে ওটা তো মমতা ব্যানার্জি নাম দিয়েছেন জনগর্জন। আর একটা সরকারি দল যারা কার্যত প্রশাসনিক সভাগুলোকে দলীয় সভায় পরিণত করে, ওরা তো নির্দেশ পাঠিয়েছে পঞ্চায়েত থেকে লোক নিয়ে আসতে হবে। সরকারি নির্দেশনামায় আছে, তো নির্দেশনামা পাঠিয়েছে যে বিভিন্ন স্কুলগুলোর থেকে শিক্ষকদের যেতে হবে। সুতরাং লোক হওয়া না হওয়াটা সেটা
গর্জন করার জন্য যাবে না বর্ষণ করার জন্য যাবে সেটা তো বোঝা যাচ্ছে না। আমি ঠিক এই জায়গা থেকে আবার মানে গর্জন করবার জন্য যাচ্ছি বলে বর্জন করার জন্য যাবে অনেক মানুষ। আমি জানি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে, মানে দুটো প্রশ্ন, জোড়া প্রশ্ন। একটা হচ্ছে এই যে আপনি বললেন যে সরকারি নির্দেশ বা দলীয় নির্দেশ যাই হোক না কেন, ব্রিগেডের মাঠ, আমরা তো দেখেছি যে সময়টা বাম আমল ছিল সেই সময় ব্রিগেডের মাঠে জনজোয়ার। আমরা পরবর্তীকালে যখন বামেদের সরকার নেই সেই সময়ও দেখলাম ব্রিগেডের মাঠে জনজোয়ার। কিন্তু সেই ব্রিগেডের মাঠে জনজোয়ারটা ভোটে প্রতিফলিত হলো না, এটা যেমন একটা প্রশ্ন, তেমনি সেই সঙ্গে সঙ্গে আপনারাও যে সময়টায় আপনারা ক্ষমতায় ছিলেন সে সময় আপনাদের দলীয় শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও তো পঞ্চায়েত থেকে নিয়ে আসা লোক এই বিষয়গুলো চলতো না। সরকারি অর্ডার হয়েছিল কি কোনোদিন? না। তৃণমূল তো সরকারি অর্ডার দিয়েছে। তৃণমূল কংগ্রেসের জনসভাকে সফল করার জন্য পশ্চিমবঙ্গ সরকার অর্ডার জারি করছে যে এই সেক্টর থেকে লোক আসতে হবে। মানে সরকারের দল আলাদা রইল না। আপনার কি মনে হচ্ছে রইল? বাম আমলে এরকম কি হয়েছে? হ্যাঁ, পঞ্চায়েত এলাকায় আমাদের যে সংগঠন সেই সংগঠন লোক নিয়ে এসছে, আসবেই তো। তৃণমূলও সেভাবে লোক আনুক না, কে বারণ করেছে? সেটা খুবই স্বাভাবিক। কিন্তু এটাই তো ন্যাচারাল, যে কোনো পার্টি যে জমায়েত করবে সেই পার্টি তার সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে সে মানুষকে নিয়ে আসবে। কিন্তু সাংগঠনিক ভিত্তির উপর ভরসা না করে সরকারি সিস্টেমের উপর ভরসা করে দলীয় জনসভায় লোক আনা হবে কেন? এটাই ভারত সরকার করছে, বিজেপি করছে, এটাই রাজ্য সরকার করছে, তৃণমূল করছে। দুজনের কাজ এক ধরনের। আর আমার আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ব্রিগেডের ভিড়টা পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম আর কি, এবং বাম কর্মী সমর্থকদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস যে ব্রিগেডে এত ভিড় হয়েছে, কিন্তু 2021-এর ভোটে তার প্রতিফলনটা ততটা দেখা গেল না। প্রথমত হচ্ছে আপনাদের এই অঙ্কটা সম্পূর্ণই ভুল অঙ্ক। আচ্ছা, ব্রিগেডের সবচাইতে বেশি কত লোক হতে পারে? কত লোক হতে পারে? 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ? মানে ব্রিগেড উপচে গিয়ে রাস্তার চতুর্দিক ভরে গেল মানে হচ্ছে 10 লক্ষ লোক হয়েছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। আসলে আমার ধারণা অত লোকও হয় না। আচ্ছা, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ লোক হয়েছে, আর পশ্চিমবাংলার ভোটার কত? 5 কোটি। 4 লক্ষ বা 5 লক্ষ, 5 কোটির কত শতাংশ? 1%। বামপন্থীরা কি 1% ভোট পায়নি? সুতরাং ব্রিগেডের ভিড় ভোটে প্রতিফলিত হচ্ছে না, এটা একটা সম্পূর্ণই ভুল ক্যালকুলেশন। যারা ভিড়ে এসেছিলেন তারাও ভোট দেননি, সব মানে সংবাদপত্রে লেখা হয়। দিস ইজ নট দ্য ফ্যাক্ট। আসলে হচ্ছে ওই যে আমি বললাম না, ব্রিগেড থেকে একটা বার্তা আমি নিলাম, এইবার সেই বার্তাটা নিয়ে তো আমায় জনগণের কাছে পৌঁছতে হবে। এই জনগণের কাছে পৌঁছনোর কাজটা এইটা হলো না ঠিকঠাক। মানে হলো না বলছেন? ঠিকঠাক হলো না বলছি। ঠিক হলো না, আচ্ছা। এবং এই যে আবার যেখানে চেষ্টা হলো, যেমন ধরুন আমি চেষ্টা করেছি, আমি প্রায় প্রতিদিন মানুষের সাথে মিশি। আপনি আমার পুরনো বিধানসভা কেন্দ্রে যদি এখনও যান, আপনি দেখবেন এখনও প্রত্যেকটা মানুষের সাথে আমি মিশি। রাস্তা দিয়ে গেলে প্রত্যেকটা দোকানদারের সঙ্গে কথা বলি, কোনো বাজারে যার কারোর সাথে দেখা হলে কথা বলি, চায়ের দোকানে চা খাই, আপনি জানেন এগুলো। এইটা তো আমি 2021-এও করেছি, 2016-য় জেতার পর থেকে 2021 অবধি করেছি, 2021-এও করেছি। কিন্তু ওই যে বললাম, সিক্স সেন্স বলে তো মানুষের একটা জিনিস আছে। 2021-এ এটা করতে করতেই আমার মনে হয়েছে যেন পিপিলের ভেতর, তো আমি তখন নির্বাচিত বিধায়ক, আমি বলছি শুনছেন, কিন্তু সেই শোনাটা যেন কেমন একটা উদাসীনতাময় শোনা, উৎসাহময় শোনা না। কিন্তু 2022-এর পৌরসভা, 2023-এর পঞ্চায়েতের পরে এই শোনাটাতে আবার উৎসাহ ফিরে এসেছে। তার সঙ্গে ইনসাফ যাত্রা, তার সঙ্গে 7ই জানুয়ারির ব্রিগেড, তার আগে শান্তিপুর, বালিগঞ্জ, আমাদের কি বলে
ওই মুর্শিদাবাদের ওই কেন্দ্রটা, এই সব কিছু মিলে, সাগরদিঘি, এই সব কিছু মিলে মানুষের ভাবনার জগতে একটা পরিবর্তন এসেছে। আসলে যে মানুষ 2019 বা 21-এ বিজেপিকে ভোট দিয়েছিলেন, সেই মানুষের সিংহভাগ 2016-এ আমাদের ভোট দিয়েছিলেন। এটা অঙ্কের নিয়মে আসছে। ভোটাররা যারা বামেদের ছেড়ে, এরকম একটা অঙ্ক শুনতে পাওয়া যায় যে বামেদের ভোটটা বিজেপির দিকে পড়েছে, গেরুয়া দিকে পড়েছে, তারা ব্যাক করেছে বলছেন। আমি বাক্যটা শেষ করতে দিন। বেশ। আমাদের ভোট একটা বড় অংশের বিজেপিতে গেছে, মানে যারা অতীতে আমাদের ভোট দিতেন। আমাদের ভোট বলে কিছু হয় না, ভোটার কারো কেনা না। ঠিক। মানে 2016-এ আমাদের ভোট দিয়েছেন এমন একটা উল্লেখযোগ্য অংশের মানুষ 2019-এ বিজেপিকে ভোট দিয়েছেন। বেশ। তার চাইতেও বেশি 2021-এ বিজেপিকে ভোট দিয়েছেন যারা অতীতে আমাদের ভোট দিয়েছেন। আচ্ছা, এই মানুষগুলো আমাদের এতদিন ভোট দিতেন, বিজেপিকে ভোট দিলেন কেন? আমায় ভাবতে হবে তো একজন রাজনৈতিক কর্মী হিসাবে। মার্কস আমাকে বলেছেন আস্ক এভরিথিং, সব কিছুকে প্রশ্ন করো। তাহলে আমায় প্রশ্ন করতে হবে যে তুমি আমায় ভোট দিয়েছিলে 2016-এ, তুমি কেন 2019-এ বিজেপিকে দিলে? তুমি 2019-এ বিজেপিকে দিলে, কিন্তু তোমার বাবা 2019-এ আমাকে দিল। 2021-এ দেখা গেল তুমিও বিজেপিকে দিলে, তোমার বাবাও বিজেপিকে দিল। কেন? তার উত্তর হচ্ছে, তুমি এবং তোমার বাবা কেউ বিজেপিকে ভালোবেসে ভোট দাওনি। তুমি এবং তোমার বাবা উভয়ই তৃণমূলকে হারাতে চেয়েছ। ভোটটা হয়েছে, এখন ভোটের প্যাটার্নটা ইয়েস ভোট নেই, এখন ভোটের প্যাটার্নটা হয়ে গেছে নো ভোট। এই নো ভোট যেমন 2011-র ভোট হয়েছিল নো টু লেফট, তেমন 2016 থেকেই ভোট হচ্ছে নো টু টিএমসি। 2019-এও ভোট হয়েছে নো টু টিএমসি। এবার আমি টিএমসিকে হারাবো। টিএমসিকে কে হারাতে পারে? কে পারবে টিএমসিকে হারাতে? এইটা খুঁজতে গিয়ে মানুষের কাছে মনে হয়েছে আমাদের চাইতে বিজেপি পারবে। এটা কোনো বিজেপির প্রতি ভালোবাসা না, এটা টিএমসির প্রতি ঘৃণা। 2021-এ টিএমসির প্রতি আরও তীব্র ঘৃণা, কিন্তু বিজেপির প্রতি ভালোবাসা না। 2019 এবং 2021 উত্তরকালে, এবং তারপরে বিজেপির এই কাশ্মীর ভাগ করে দেওয়া, মণিপুরের এই ঘটনা, রাজস্থানে ইন্দ্র মেঘাওয়াল, ছত্তিশগড়ে দলিতদের উপর অত্যাচার, গোটা উত্তরপ্রদেশ জুড়ে বুলডোজার সংস্কৃতি, দিল্লি জুড়ে বুলডোজার সংস্কৃতি, জিনিসের মূল্য বৃদ্ধি, গুজরাটে মন্ত্রী দাঁড়িয়ে বিধানসভায় বলছেন 2 বছরে রাজ্য সরকারের চাকরি হয়েছে মাত্র 32 জনের, মোদির 2 কোটি চাকরির ফাঁপা বেলুন, 15 লক্ষ টাকার ফাঁপা বেলুন, গ্যাসের দাম বাড়তে বাড়তে 1129 টাকায় নিয়ে গিয়ে তারপর 829 টাকায় ফেরত আনা, পেট্রোলের দাম সেঞ্চুরি পার করে দেওয়া, ডিজেলের দাম এই জায়গায় যাওয়া, সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি, কর্পোরেটদের ব্যাপক ট্যাক্স ছাড়, আম্বানি আদানির হাতে দেশের সম্পত্তির সিংহভাগ তুলে দেওয়া, এগুলো তো মানুষ বোঝেন। ফলে মানুষ এখন এটাও বুঝছেন যে বিজেপি তাকে দিয়ে তার পারপাস সার্ভ হবে না। এবং মানুষ এখন আবার এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে বামপন্থীদের ফেরানো দরকার। তাহলে বামপন্থীদের, আমাদের কাজ হচ্ছে নিজেদের উইনেবিলিটি প্রতিষ্ঠা করা। এই উইনেবিলিটি প্রতিষ্ঠা করতে হলে আমাকে আবার পুরনো কথাটায় ফিরতে হবে। আমার কর্মীদেরকে, আমার সমর্থকদেরকে, আমার দরদিদেরকে এবং আমার নেতাদেরকে, আমাদের প্রত্যেককে মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, আই টু আই কন্ট্যাক্টে। এখানে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে একটা কথা প্রায়শই শোনা যায়, সেটা হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি, অর্থাৎ এটা বাইনারি। সেই বাইনারিটা থেকে তাহলে বেরিয়ে আসছে মানুষ। দেখুন, এই কথাটা তো মানুষ তৈরি করেনি, হয় তৃণমূল নয় বিজেপি। এই কথাটা সংবাদ মাধ্যম তৈরি করেছে। এবং মানুষ এখন এটাও বোঝেন যে 100% সংবাদ মাধ্যমের ভেতরে আপনাদের মতো কিছু ছোট চ্যানেল বাদ দিয়ে বড় চ্যানেলগুলোর 96% মালিকানা হয় তৃণমূলের হাতে, নয় বিজেপির হাতে। মানুষ এগুলো বোঝেন না, এমন ভেবে লাভ নেই।
যখন কোনো একটি চ্যানেলের অ্যাঙ্কর মোহাম্মদ সেলিমকে বলেন যে আপনি আম্বানির চ্যানেলে বসে আম্বানির বিরোধিতা করতে পারবেন না, তখন তো মানুষও সেটা শোনে, মানুষও তো বোঝে এটা আম্বানির চ্যানেল। যখন কোনো একটা চ্যানেলের অ্যাঙ্কর তিনি ওই কি বিশ্ব ওই যে G20 সম্মেলন, খালি তিনি সেখানে প্রবেশাধিকার পান আর কোনো চ্যানেলের কোনো সাংবাদিক পান না, তখন মানুষ তো বোঝে যে উনি এই সংগঠনটার বা এই ব্যক্তিটার প্রশস্তি করার জন্য, আমি দালালি শব্দটা ব্যবহার করলাম না, করার জন্যই ওখানে প্রবেশের অনুমতি পেয়েছেন। দেখুন, মানুষকে বোকা ভাবাটা হচ্ছে সবচাইতে বড় বোকামো। আমাকে কখনো যেন এই অভিশাপে অভিষিক্ত হতে না হয় যে আমি মানুষকে বোকা ভেবেছি। আমি বিশ্বাস করি মানুষ আমার চাইতে অনেক বেশি বোঝেন। আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের কাছ থেকে আমার কিছু না কিছু শেখার আছে। সুতরাং মানুষ এগুলো বোঝেন না, আমি সব বুঝি, এই রকম কোনো 56 ইঞ্চি ছাতি বানানোর ইচ্ছে আমার নেই। আমি বিশ্বাস করি মানুষ এগুলো বোঝেন, সব বোঝেন, এবং মানুষই তো বিচারক। সুতরাং যে মানুষ এগুলো বোঝেন সেই মানুষ এগুলোর বিচার করবেন না, এমনটা কি আদপে সম্ভব? সুতরাং মানুষের এই বোঝার জগতে যদি পরিবর্তন এসে যায়, এবং আবার বলছি, মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিলেন বিজেপিকে ভালোবেসে না, বিজেপি ভালো করবে বলে না, তৃণমূলকে আর সহ্য করতে পারছেন না বলে। এই তৃণমূলকে সহ্য করতে পারছি নাটা স্ট্যাটিক। এটা 16তেও ছিল, 18তেও ছিল, 19এও ছিল, 21এও ছিল, 22এও ছিল, 23এও ছিল। ইট ইজ স্ট্যাটিক। 24-এ থাকবে? হ্যাঁ, থাকবে অবশ্যই। খালি যদি 2016 সালে যে মানুষ আমাদের উপর আস্থা রেখেছিলেন সেই মানুষ আরেকবার আমাদের উপর আস্থা রাখেন, আমি আপনাকে বলছি সব সেফোলজিস্টের গোলমাল হয়ে যাবে। 16 সালে আমাদের ভোট দেওয়া মানুষ আমাদের আরেকবার ভোট দিলে 50% আসন বামপন্থীরা জিতবে 42-এর মধ্যে। এবার কি আপনাদের টার্গেট, আমি 24-এর কথা বলছি না, টার্গেট কি তাহলে 2026 হওয়া উচিত? এই লোকসভা নির্বাচনের পরেই সেটা নির্ধারিত হবে, এই লোকসভা নির্বাচনের ফল বুঝে। আমি যেরকম বললাম 16-এ ভোট দেওয়া মানুষ যদি আমাদের ভোট দেন তাহলে 50% আসন বামপন্থীরা জিতবে। এবার যদি সেটা সত্যি হয় তাহলে ন্যাচারালি 2026 আমার টার্গেট কেন, পার্টির টার্গেট কেন, পিপিলের টার্গেটে পরিণত হয়ে যাবে। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে একটি বিজেপি বিরোধী জোট তৈরি হয়েছে, যাতে বামপন্থীরাও আছে, কংগ্রেসও আছে, বোধহয় তৃণমূল কংগ্রেসও আছে না। তো সেটা যদি, মানে আমি জানি না সেটা আছেন কি নেই, সেটা এখনো পর্যন্ত সেরকমভাবে ঘোষণা হয়নি অফিসিয়াল, কিন্তু সেই জায়গার থেকে বাম কংগ্রেস জোট করেই লড়বে বোঝা যাচ্ছে, সেরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকালই কংগ্রেসের তালিকা, তাতে বাংলার কোনো সিটের কথা নেই অবশ্য, এবার পরপর তালিকাগুলো বেরোতে শুরু করবে ক্যান্ডিডেটসদের। তো সেক্ষেত্রে কিছু চমক থাকতে পারে, কারণ অন্যদিকে তো প্রচুর চমক দেখতে পাচ্ছি, তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, প্রাক্তন বিচারপতি পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। না, ওটা তো খুব ছোট কাজ, সহজ কাজ। আপনি জানেন কিনা আমি জানি না, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য এখন আর এক পাতা পদত্যাগপত্র লিখতে হয় না। তৃণমূল থেকে যদি কেউ বিজেপিতে যেতে চান তাহলে তাকে শুধু লিখতে হয়, প্রিয় দিদি নমস্কার, জয় শ্রীরাম। এটা আমার জানা ছিল না। মানে তিনি তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন। আর যদি বিজেপি থেকে তৃণমূলে আসতে হয় তাহলে লিখতে হয়, প্রিয় দাদা নমস্কার, ভাইফোঁটা নিতে যাচ্ছি, মানে দিদির কাছে যাচ্ছি। মানে এই যে সিস্টেমটা চালু হয়েছে, সুতরাং একটু ছোটো কাজ, মানে পদত্যাগপত্র লিখতে 10 সেকেন্ড সময় লাগছে। এই 10 সেকেন্ডের ভিতর যদি পদত্যাগপত্র লেখা যায় তাহলে তো এই গতায়াত বেড়ে যাবে। এখন সমস্যাটা কি জানেন তো, আমরা বহুদিন ধরে বলছি যে তৃণমূল আর বিজেপি একই কয়েনের এপিঠ-ওপিঠ। কয়েন আসলে একটা। না হলে আপনি বলুন তৃণমূল ছেড়ে বিজেপিতেই যায় কেন, বিজেপি ছেড়ে তৃণমূলেই যায় কেন? আপনি ভাবুন, আমি অত্যন্ত রেসপেক্ট করি ভদ্রলোককে এবং আমার বন্ধুও বটে, এবং কার্যত ওর সম্পর্কে আমার কিছু বলার নেই। আমাদের বড়নগরের বিধায়ক ছিলেন তাপস রায়, অত্যন্ত
মানে কার্যকর মানুষ, বিধায়ক হিসাবে খুবই জনপ্রিয়। এবং আমি পার্সোনালি বলছি, আমি যতগুলো সমস্যার কথা বড়নগরে ওর কাছে উল্লেখ করেছি ওর এই 3 টার্মের এমএলএশিপে, সবগুলোতেও ইন্টারফেন করেছে। সবগুলো সমাধান করতে পেরেছে এমন না, কিন্তু সবগুলোতে ইন্টারফেন করেছে। ব্যক্তিগত ব্যবহার অত্যন্ত ভালো, এবং আমি বিশ্বাস করি না ও অসৎ বলে। কিন্তু ধরুন তাপস রায়, তার 50-52 বছরের রাজনৈতিক জীবন। তিনি প্রথমে কংগ্রেস করেছেন, ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি হয়েছেন, যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি হয়েছেন, 96 সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন। দীর্ঘ বিধায়ক জীবন আছে। আচ্ছা, উনি যখন তৃণমূল ছাড়বেন, উনার তো স্বাভাবিক গন্তব্য হওয়া উচিত কংগ্রেস। উনি তো মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাস করেছেন গোটা রাজনৈতিক জীবন। মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী একটা মানুষ, 52 বছর ধরে গান্ধীজির আদর্শে বিশ্বাসী একটা মানুষ। তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসেরই গর্ভজাত, তারাও তো নিজেরা মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী বলেই নিজেদের দাবি করে। সেই রকম একটা মানুষ গান্ধীর আদর্শ ছেড়ে গডসের আদর্শে, সাভারকারের আদর্শে, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে, যার সঙ্গে জওহরলাল নেহরুর আদর্শের আকাশ পাতাল ফারাক, অজস্র বিতর্ক, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির, এই ইতিহাসগুলো তাপসবাবু জানেন। এগুলো নিয়ে অনেক বক্তৃতা উনি করেছেন, অনেক টিভিতে আলোচনা উনি করেছেন। ফলে এই সব কিছুর যোগফল যে মানুষটার মধ্যে আছে, সেই মানুষটা দল ছাড়তেই পারেন, কিন্তু দল ছেড়ে বিজেপিতে যেতে হবে কেন? এই প্রশ্নটা তো যে কোনো একজন কংগ্রেস হেরিটেজ যার মধ্যে আছে, তার ভিতরে জায়গাটা স্বাভাবিক। ফলে আপনাকে ভাবতে হবে যে আসলে এই যে গতায়াতগুলো হচ্ছে, এই গতায়াতগুলো আদর্শের জন্য হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক, তৃণমূলে উনি ভয়ঙ্কর অবহেলিত হয়েছেন, আই হ্যাভ সিম্প্যাথি ফর দ্যাট। উনি যে লেভেলের লিডার, যে স্তরের নেতা, আমরা আমাদের ছাত্র জীবন থেকে দেখেছি। আমিও তো এসএফআই করে বড় হয়েছি। আমি যখন এসএফআইয়ের সাধারণ একটা লোকাল কমিটির সেক্রেটারি, উনি তখন ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি, দেখেছি তো আমরা। উনি যে স্তরের লিডার, তাতে উনি 3টে টার্মের এমএলএ, মাঝে 2.5 বছরের জন্য একটা প্রায় দপ্তরবিহীন, ফাইলবিহীন মন্ত্রী। আর সেখানে উনি যাদের হাতে করে রাজনীতিতে এনেছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এরা সব এত বড় বড় নেতা, কলকাতার মেয়র। তো অভিমান তো মানুষের হতেই পারে। আমি ওনার অভিমানকে শেয়ার করছি, কিন্তু অভিমানকে শেয়ার করা মানে তো সিদ্ধান্তকে শেয়ার করা না। ফলে আমি যেমন উনার বাড়িতে যখন ইডি গেছে, আমি স্পষ্ট সেই দিন অন দ্যাট ডেট আমি টেলিভিশনে বলেছি, আমি বিশ্বাস করি না। মনে আছে? আমি পার্থ চ্যাটার্জিকে যে চোখে দেখি, অনুব্রত মণ্ডলকে যে চোখে দেখি, জ্যোতিপ্রিয় মণ্ডলকে যে চোখে দেখি, আমি তাপস রায়কে সে চোখে দেখি না। আমার তো গলা কাঁপেনি। উনি তৃণমূল, আমি সিপিআইএম, উনি আমার বিরোধী, অতএব উনাকেও চোট লাগিয়ে দিতে তো আমি পারতাম, কারণ ওগুলো আমাদের রুচিতে বাধে। যে মানুষটাকে আমি অনেস্ট মনে করি, সেই মানুষটাকে আমি চোট লাগাবো কেন? বিরোধী বলেই চোর বলে দিতে হবে? বেশ, না, দল বদলের প্রসঙ্গটাতে তো আপনার ভাবনা আর কি, কিন্তু প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগ সম্পর্কে কিছু বলবেন? দেখুন, একটা মজার গল্প বলি, সময় দেবেন? হ্যাঁ, বলুন। একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়। গল্পটা সম্ভবত তারাপদ রায়ের লেখা। মানে এত গল্প উপন্যাস পড়ি,
এবং তার সঙ্গে অন্য পড়াশোনা এত করি যে ঠিক এক্স্যাক্ট কারেক্ট বলছি কিনা নিজেরই মনে থাকে না। তো মনে হচ্ছে তারাপদ রায়। সেই গল্পটা একটা অদ্ভুত কাহিনী ছিল। সেটা হচ্ছে একজন বিচারক, খুব ডাকসাইটে, খুব রাশভারী, 100% সৎ, কোনো ঘুষ খান না, কোনো উৎকোচ নেন না, একটার পর একটা মামলায় ঐতিহাসিক রায় দেন, কোনো পক্ষের দ্বারা কোনোভাবে প্রভাবিত হন না, এবং কিছুতেই এই লোকটাকে উনি যা ভাববেন তার বাইরে বের করা যাবে না, এইটা মোটামুটি আদালত মহলে সকলে জানে। তো এইবার একটা গুরুত্বপূর্ণ মামলা তার কাছে এসেছে, বেশ কয়েক কোটি টাকার মামলা। মামলার রায় হবে আগামীকাল। ঠিক তার আগের দিন তার কাছে বিশাল ভেট নিয়ে দুটো লোক গেল। সে একদম ওই মানে ট্রেতে করে থরে থরে সাজানো ভেট, বিয়ের তত্ত্বের মতো, সেই সব নিয়ে তার বাড়িতে যাওয়া হলো। তো উনি তো ভয়ঙ্কর ক্ষেপে গেলেন, প্রায় ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দিলেন। কিন্তু বের করার আগে তিনি ভেটটা কে পাঠিয়েছে এই নামটা দেখে নিলেন। নামটা ওখানে লেখা ছিল। আসলে মামলার দুটো পক্ষ আমি আর আপনি। আমি মামলাটা জিততে চাই, গোটা ভেটটা পাঠিয়েছি আমি, কিন্তু নামটা লিখেছি আপনার। এবার উনি ওই আপনার নামটা দেখে ভয়ঙ্কর খেপে গেলেন আপনার উপরে। মামলাটা ন্যায্য তো আপনার জেতা উচিত, কিন্তু এই যে আপনি ভেট পাঠিয়েছেন, পরের দিন মামলার রায়টা আপনার বিরুদ্ধে গেল, আমার পক্ষে গেল। মানে অসততাটা আমি করলাম, মামলাটায় আমি জিতলাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভেটটা এরকম হয়ে গেছে বলে আমার ধারণা। এখন সমস্যা হচ্ছে যে দেখুন, আমি ওনার বিচারক হিসাবে ওনার ভূমিকার আমি ভক্ত। আমি নিঃসন্দেহে বলবো, 3 মাস আগে যে কথা বলেছি আজকে সে কথা বদলে দেব, এরম মানুষ আমি না। আমি নিঃসন্দেহে বলবো, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফেরানোর ক্ষেত্রে উনি একটা ভূমিকা পালন করেছেন। বঞ্চিতদের, নিপীড়িতদের, চাকরি প্রার্থীদের বুকে উনি বল ভরসা জুগিয়েছেন। কখনোই এটা ওনার একক কৃতিত্ব না, কারণ বিচারপতি রায় দেন যুক্তি অনুযায়ী, তথ্য অনুযায়ী। যুক্তি এবং তথ্যগুলো পেশ করেছিলেন বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সব্যসাচী চক্রবর্তী, সায়ন ব্যানার্জি, সুদীপ্ত, এই যে আমাদের আইনজীবী যারা আছেন তারা। কিন্তু উনি তো রায়টা দিয়েছেন, মন্তব্যও করেছেন রায় দেওয়ার প্রক্রিয়ার ভিতর। এটার আমি ভক্ত যে সেই উনি পদত্যাগের সময় আগে বা পরে যদি মন্তব্য করেন যে শুভেন্দুর কাছে কাগজে মোড়া টাকা ছিল, সেটা কি কেউ দেখেছেন? তো টাকা না থেকে অন্য কিছুও থাকতে পারে। আচ্ছা, উনি যদি ভিডিওটা দেখে থাকেন, এটা ঠিকই কাগজে মোড়া ছিল, ভেতরে কি ছিল দেখা যায়নি, লজিক্যালি কারেক্ট। অনেকের ক্ষেত্রে দেখা গেছে, অনেকের ক্ষেত্রে যায়নি। ঠিক, কিন্তু যে দিচ্ছে ওটা শুভেন্দুর হাতে, সে বলছে এতে 5 লক্ষ টাকা আছে। তাহলে উনি কাগজের ভেতরে কি আছে দেখতে পেলেন না? উনি কি কানে শুনতে পেলেন না যে দিচ্ছে সে বলছে এতে 5 লক্ষ টাকা আছে? এটাতে একটুখানি মুশকিলও হয়েছে, কারণ ওটা বিজেপির রাজ্য সদর দপ্তর থেকেই দেখানো হয়েছিল ওই ভিডিওটি নির্বাচনের ঠিক আগে। সুতরাং এটাতে অনেকটা বুমেরাং হয়ে গেছে আর কি। যা খুশি হোক, সেটা নিয়ে আমি তো বিজেপি নিয়ে আলোচনা করছি না, আমি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে আলোচনা করছি। স্টিল বলছি, একজন ব্যক্তি মানুষ পদত্যাগের পরে কোন দলে যাবেন না যাবেন পূর্ণ স্বাধীনতা তার। আমার শুধু অন্য দুটো কথা। এক, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু উনি বললেন যে সিপিএমেও যোগ দিতে পারতাম, কিন্তু আমি তো ঈশ্বর বিশ্বাস করি,
সিপিএম নাস্তিকদের দল, ওরা ধর্ম মানে না, তাই সিপিএমে যায়নি। আমার এইখানটাতে আপত্তি। যেহেতু উনি সিপিআইএমের নাম নিচ্ছেন তাই আমি নিচ্ছি, না হলে আমি নিতামই না। প্রথমত হচ্ছে, আমি বিশ্বাস করি উনি ভারতবর্ষের ইতিহাস আমার চাইতে বেশি জানেন, রাজনৈতিক ইতিহাসও, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও। দেশ স্বাধীন হওয়ার আগে কমিউনিস্টদের বড় অংশ কংগ্রেসের অভ্যন্তরে থেকে কাজ করতো, সবাই জানে। খোদ বিনয় চৌধুরী, গোপাল বসু, হুগলির কি বলে বিনোদ দাস, মহিতোষ নন্দী, হাওড়ার নরেশ দাশগুপ্ত, লক্ষ লক্ষ নাম বলা যায়, সরোজ মুখার্জি, এরা সবাই কংগ্রেসের ভেতরে থেকে কাজ করত। 1920 এবং 1921 সালে প্রথম কমিউনিস্টরা কংগ্রেসের আমেদাবাদ এবং লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করে। কংগ্রেসের তখন অবধি দাবি ছিল হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করে 1935 সালে, তার আগে না। কিন্তু 20 সালে প্রথম পূর্ণ স্বরাজের দাবি কংগ্রেসের অধিবেশনে উত্থাপিত হয়। কে উত্থাপন করেন? মৌলানা হসরত মুহানি এবং স্বামী কুমারানন্দ, দুজনেই অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য, এবং দুজনেরই নাম শুনে বোঝা যায় যে দুজনেই ধার্মিক মানুষ। তাহলে দুজন ধার্মিক মানুষ কমিউনিস্ট পার্টির শুধু সদস্য ছিলেন না, তারা কংগ্রেসের অধিবেশনে প্রথম বছরে প্রস্তাব উত্থাপন করেছিলেন, আর দ্বিতীয় বছরে এম.এন. রায় লিখে দিয়েছিলেন লিফলেট, সেই লিফলেট কংগ্রেসের অধিবেশনে বিলি করেছিলেন। তাহলে ধার্মিক মানুষ কমিউনিস্ট পার্টিতে যোগ দিতে পারে না এমনটা নিয়ম না। এখনও কমিউনিস্ট পার্টিতে যারা আছেন তারা অনেকে ধর্ম করে। আমাদের ঝগড়াটা ধর্মের সাথে না। 34 বছর আমরা সরকারে ছিলাম, একটাও দুর্গাপূজা কমেছে, একটাও কালী পুজো কমেছে। একটা লোককে বলা হয়েছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যেতে পারবে না, লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যেতে পারবে না, শিবরাত্রির উপোস করতে পারবে না, বলা হয়নি তো। সুতরাং ধর্মের সাথে আমাদের কোনো বিরোধ না। যে মসজিদে যাবে যাবে, যে মন্দিরে যাবে যাবে, যে গির্জায় যাবে যাবে, কিন্তু মন্দির বা মসজিদ বা গির্জা রাজনীতি রাখা হবে না। সরকার ধর্মীয় ক্ষেত্রে ভূমিকা পালন করবে না, ধর্মকে রাজনীতির সাথে মেশানো যাবে না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট এইটা। আচ্ছা, এটা কি খালি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর না? 1917 সালে লেনিন বিপ্লব করলেন। যদি কমিউনিস্টরা ধর্ম ধ্বংস করে দিতে যেত, রাশিয়া একটাও চার্চ থাকতো? সমস্ত চার্চগুলোকে হসপিটাল বানানো হতো, কলেজ বানানো হতো, বিশ্ববিদ্যালয় বানানো হতো, একটাকেও তো বানানো হয়নি। 1949 সালে চীনে বিপ্লব করলেন মাও সেতুং। চীনের বৌদ্ধ মঠগুলো কি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে নাকি? 1959 সালে কিউবায় বিপ্লব করলেন ফিদেল কাস্ত্রো। কিউবার চার্চগুলো নেই? সেগুলো সব হাসপাতাল বানিয়ে দেওয়া হয়েছে না তো। ধর্মস্থান ধর্মস্থানের মতো আছে, যে মানুষ ধর্ম পালন করবেন যাবেন সেখানে। খোদ লেনিনের পার্টিতে, সীতারাম ইয়েচুরির পার্টি না, মোহাম্মদ সেলিমের পার্টি না, লেনিনের পার্টি, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অবিসংবাদিত নায়ক তো ভ্লাদিমির ইলিচ লেনিন। তার পার্টি তো পৃথিবীতে প্রথম মার্ক্সবাদকে প্রতিষ্ঠিত করেছে। লেনিনের পার্টিতে লেনিন যখন রাশিয়ায় বিপ্লব করলেন, তারপরে যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন হচ্ছে, আশেপাশের ছোটোখাটো দেশগুলো একসঙ্গে হচ্ছে, তখন উজবেকিস্তান এলো, কিরগিজস্তান এলো, তুর্কমেনিয়ান এলো। এই দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সেই মানুষ লেনিনের পার্টির মেম্বার হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন লিখত, সেই অ্যাপ্লিকেশনে লেখা হতো, মানে অনেক মানুষ লিখতেন, সকলে লিখতেন তা না, অনেক মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা অ্যাপ্লিকেশনে লিখতেন। সোভিয়েতের পার্টির ইতিহাস যারা জানেন, পড়েছেন, তারা এগুলো জানেন, এবং সোভিয়েতের মহাফেজখানায় সেগুলো রক্ষিত আছে। ইন দ্য নেম অফ আল্লাহ দ্য অলমাইটি, আই অ্যাপিল টু বি
এ মেম্বার অফ দ্য কমিউনিস্ট পার্টি টু সার্ভ দ্য টয়লিং মাসেস। অভিজিৎবাবু জানেন না। আমার অন্য কোনো আপত্তি নেই, উনি এই যুক্তিটার অবতারণা করলেন কেন? উনার মতো মানুষ যিনি যুক্তির সাথে রায় দিয়েছেন, তিনি একটা অপযুক্তি আগ বাড়িয়ে করতে গেলেন কেন? এটা আমায় বেদনা দিয়েছে। উনি শ্রদ্ধেয় মানুষ, তো শ্রদ্ধেয় মানুষরা বেদনা দিলে বেদনাটা একটু বেশি বাজে। তাই আমার বিনম্র নিবেদন আপনাদের চ্যানেলের মাধ্যমে উনার কাছেও অন্যদের কাছেও, যে কি প্রয়োজন, আমার এদের ভাল লাগছে, আমি এদের সঙ্গে রাজনীতি করব, ঠিক আছে, তার জন্য অন্য কোনো দল সম্পর্কে অপযুক্তি না দেওয়াই ভালো। বেশ, আমি শেষ প্রসঙ্গে অবতারণা করি। সেটা হচ্ছে যে আমি একটু আগেই বলছিলাম যে দল পরিবর্তন ইদানিংকালে কোনো কোনো নেতার মুখে এবং তাদের সাঙ্গপাঙ্গদের মুখেও শুনতে পাওয়া যাচ্ছে যে নাম বলবো না, সিপিআইএমের তরুণ প্রজন্মের উজ্জ্বল মুখ, তারা নাকি বসে আছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার জন্য, ঠিকঠাক মতন দল পাচ্ছে না, ঠিকঠাক মতন পোস্ট পাচ্ছে না, পজিশন পাচ্ছে না, সেই কারণে তারা এখনো পর্যন্ত জয়েন করেনি। কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে সমস্ত সভাগুলো, সভা সমিতি কিংবা টেলিভিশনে তাদেরকে লিড করতে দেখছি, তাদেরকে বলতে দেখছি, এরকম কোনো খবর মানে একেবারে যুবস্তর, যে যুবস্তরটা এই মুহূর্তে উজ্জ্বল তরমুখ হিসেবে সামনে আসছে সিপিআইএমের, তারা দল বদল করবার জন্য মুখিয়ে আছে? আপনার কাছেও কি কোনো অফার আছে? আমি বিশ্বাস করি না। আমার কাছে অফার তো 2016 সাল থেকে আছে। আচ্ছা, আমার কাছে তৃণমূলের অফার আছে, আমার কাছে বিজেপির অফার আছে, মানে ছিল আর কি, এখন এই মুহূর্তে নেই, ছিল। 2016 সালে তৃণমূলের অফার ছিল, 2019 সালে বিজেপির অফার ছিল। মানে 2016 কি জিতবার পর? হ্যাঁ, জাস্ট জেতবার পরের দিন। এই যে ঘরে তুমি বসে আছো, এই ঘরে তৃণমূলের সেই সময় যিনি তৃণমূলের সেকেন্ড ম্যান, তিনি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, এবং সেই প্রতিনিধি এসে বলেছিলেন 2 কোটি টাকা এবং ক্যাবিনেট মিনিস্ট্রি। জাস্ট পরের দিন, রেজাল্ট বেরোনোর পরের দিন। লোক সামলাবেন কিভাবে? আমি করজোড়ে বিদায় করেছি। দেখুন, আমি একটা কথা বলি, আমি মনে করি আমি একটা সাধারণ মানুষ। এটা আমার পৈতৃক বাড়ি। আমরা 3 ভাই, দাদা মারা গেছেন, আমরা এখনো যৌথ পরিবার, এখনো এক হাঁড়িতে ভাত হয়। আমার দাদার একটি মেয়ে, আমার মেজদার একটি মেয়ে, আমার একমাত্র একটি মেয়ে, একটি ছেলে। আমাদের পরিবার যেভাবে পরিচালিত হয়, তাতে এই আমরা চলে গেলে পরে এই বাড়ি সবাই মিলে দখল করতে আসবে, এমনটা ঘটবে না। আমার একটি মাত্র ছেলে, আমি নিজের সামর্থ্যে ব্যাংকে চাকরি করে, আমার স্ত্রী কেন্দ্রীয় সরকারে চাকরি করে, আমার দাদা বরঙ্গর মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, আমার মেজদা এমএনএ স্কুলে চাকরি করে আমরা একটা দোতলা বাড়ি বানাতে পেরেছি। আমার ছেলের জন্য এর চাইতে বেশি কিছু রেখে যাওয়ার দরকার নেই। সুতরাং আমার 5টা বাড়ির কোনো প্রয়োজন নেই, আমার 5টা গাড়ির কোনো প্রয়োজন নেই। একটা গাড়ি কিনবার ক্ষমতা আমার ছিল, কিনেছি। 5টা গাড়িরও আমার কোনো প্রয়োজন নেই। আমার ছেলে যে পোস্টে চাকরি করে, সে একটা গাড়ি ইচ্ছে হলেই কিনতে পারে, গাড়ি কেনেনি, মোটরসাইকেল কিনেছে। আমি একটা খালি অনুরোধ করব, আমার বিরুদ্ধে 1000টা সমালোচনা লোকে করুক, একটা রাজনৈতিক কর্মী সমালোচনার ঊর্ধ্বে থাকবে না। আমার করজোড়ে নিবেদন, 2টো সমালোচনা আমার সম্পর্কে করবেন না। 1, বিশ্বাসঘাতক, 2, অসৎ। এই 2টো স্ট্যাম্প যতদিন আমার পিঠে না লাগছে, ততদিন আমি মাথা উঁচু করে হাঁটব। যেদিন বুঝবো এই 2টো স্ট্যাম্পের যে কোনো একটা আমার পিঠে লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, আমি হাত জোড় নয়, মাথা নিচু করে নিজেই রঙ্গমঞ্চ থেকে বিদায় দেব। এইটুকু কারেজ তন্ময় ভট্টাচার্যের আছে, এবং সেটাকে বাঁচিয়ে রাখতে সে জানে। বেশ, দলের অভ্যন্তরের খবর জানতে চাইবো না, কিন্তু একটু আগে যে প্রশ্নটা করলাম যে তরুণ মুখ, দেখুন, আমি জানি না, এবং আমার বিশ্বাসও হচ্ছে না। শুধু জানি না, আমার বিশ্বাসও হচ্ছে না।
আজকে আমাদের যে যুব প্রজন্ম আছে, মানে লাইমলাইটে যারা আছে, তাদের শৃঙ্খলা, আদর্শের প্রতি দৃঢ়তা, দৃঢ়চেতা মনোভাব, লড়াই গড়ে তোলার মনোভাব, প্রতিকূল সময়ে আমার মনে হয় আমি যে সময় যুব ফেডারেশন করেছি, আমি যে সময় রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছি, তার চাইতে এরা অনেক কঠিন সময়ের মোকাবিলা করছে এবং অনেক কঠিন সময়কে এরা অতিক্রম করছে, জয় করছে। সেখানে দাঁড়িয়ে এইরকম একটা সম্ভাবনার কথা আমি ভাবতে পারছি না, না ভাবতে চাইছিও না। বেশ, অনেকগুলো বিষয় নিয়ে তন্ময়দার সঙ্গে কথা হলো। ভবিষ্যতে হয়তো আবারও বলতে হবে, কারণ প্রতি মুহূর্তে তো পরিবর্তিত হয়ে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। আর সেই রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে বামেদের ঠিক কি কর্তব্য, সেটা তন্ময়দা বলেছেন মানুষের কাছে যাওয়া, কিন্তু সেটা তারা কতটা যেয়ে উঠতে পারছেন সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আজকে সময় দেওয়ার জন্য তন্ময়দা অনেক অনেক ধন্যবাদ। সামনে একটা বড় নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনে বামেরা কেমন পারফর্ম করেন আর মানুষের সাথে জনসংযোগ কতটা তাঁরা রাখতে পারেন, কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে নাকি আইএনডিআই এর জোটের মধ্যে থেকে, সেদিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় গুঞ্জন সাহার সঙ্গে শান্তম চক্রবর্তী, হাই নিউজ, কলকাতা।